ঘটনায় চলে যাব। তো ওনাদের যে বাড়ি, এই রায়হান ভাইদের রায়হান ভাই যিনি আর কি, তো ওনাদের যে বাড়িটা যে গ্রামে রয়েছে, তো ওনাদের বাড়ি থেকে যে বাজার, এই পথের মধ্যে মূলত ঘটনাটি ঘটেছিল বা ঘটনাটি সূত্রপাত হয়েছিল। বাড়ি থেকে বাজারে পায়ে হেঁটে গেলে 20 মিনিটের রাস্তা, বাড়ি থেকে 10 মিনিট হাঁটলে একটি প্রাইমারি স্কুল পড়ে, স্কুল থেকে 2 মিনিট এগিয়ে গেলে একটি বিশাল বড় শিমুল তুলা গাছ পড়ে, তুলা গাছের পাশেই ছোট বড় গাছ নিয়ে একটি জঙ্গলের মতো রয়েছে, জঙ্গল থেকে সামান্য জায়গা পার হলে গ্রামের কবরস্থান, কবরস্থানের আশেপাশে আবার ছোট বড় গাছগাছালি রয়েছে, এরপরে বাজার। এই পুরো পথটা পায়ে হেঁটে হয়তোবা 20 মিনিটের মতো লাগে বলে জানিয়েছেন। প্রায় দিনেই এই রাস্তা দিয়ে বাড়িতে উনি আসা যাওয়া করেন, বাজার থেকে যখন ফেরেন বা বাড়ি থেকে যখন বাজারে যান, আর বাজারে গিয়ে ওনার বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ঘটনা এখন থেকে বছর 10 আগে ঘটেছিল বলে উনি অনুমান করেন, 2015 সালের দিকে আর কি। ঘটনা যখন ঘটে তখন সময়টা বর্ষাকাল ছিল। তো বর্ষাকালে যে সব সময় যে বৃষ্টি হয় বিষয়টা এরকম না, নদী নালাতে পানি বেশি থাকে, কিন্তু প্রত্যেকটা দিনই যে টুপটাপ করে বৃষ্টি পড়ে বিষয়টা এরকম না। বর্ষাকালেও অনেক দিন যায় যখন বৃষ্টি হয় না। তো ওই দিন বৃষ্টি হালকা ছিল, মানে খুব বেশি ছিল এটা বলা যাবে না, বৃষ্টি অনেকক্ষণ থেমেও ছিল, তবে আকাশে মেঘ ছিল, এটা ঠিক আছে। মাঝে মাঝে চাঁদ উকি দিচ্ছিল। উনি তো গিয়েছেন বাজারে, বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিচ্ছেন, আর মোটামুটি এশার আজান হয়ে গেছে, এরও বেশ কিছুক্ষণ পর উনি বাড়িতে ফেরত আসবেন। তারপরও আরো যখন গল্প গুজব শুরু হয়ে যায়, রাত তখন 10টা বেজে যায়। আর ওই সময় যেহেতু বর্ষাকাল, বাজারের লোকজনও ছিল কম, ওনারা যে গল্প করছেন তো করছেন, খেয়ালই নাই তার 10টা বেজে গেছে। এক পর্যায়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। এখন হয় কি, বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, এমন একটা জায়গায় এসে ওনার প্রকৃতির ডাকে সাড়া দেবার প্রয়োজনীয়তা অনুভূত হয়, যেই জায়গাটা আসলে গা ছমছমে। ওখানে আসলে মানুষজন বিভিন্ন সময় ভয় পেয়েছে। কথা আছে যে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওনার ক্ষেত্রে বিষয়টা ওরকমই হলো যে হঠাৎ করে এমন ওয়াশরুমের চাপ দিয়েছে যে উনি যে বাড়ি পর্যন্ত যাবেন আরো 10 মিনিট হেঁটে, উনি মনে করলেন যে না, আমার এতটুকু ধৈর্য নেই। উনি বন্ধুদেরকে বললেন যে তোরা চলে যা, আমি ওয়াশরুমের কাজটা শেষ করে তারপর বাড়িতে যাচ্ছি। উনি চিন্তা করলেন যে বিভিন্ন সময় তো দিনের বেলা অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় মাটি ভেজা কাদা কাদা হয়ে আছে, একটা শুকনা জায়গা উনি খোঁজার চেষ্টা করলেন। তো উনি শুকনা জায়গাটা পেলেন কোথায়? শিমুল গাছের নিচের যে জায়গাটা, ওইটা একটু শুকনা। তো উনি ওখানে বসেছেন ফ্রেশ হওয়ার জন্য। ওই সময় চাঁদ একটু আলো ছড়িয়েছে, মানে একদম যে ঘুটঘুটে অন্ধকার বিষয়টা এরকম না, স্পষ্ট বোঝা যাচ্ছে আর কি। আর এই পথ তো ওনার চেনা, সবসময় আসা যাওয়া করেন, একদম ঘুটঘুটে অন্ধকারে অনায়াসে উনি বাড়িতে হেঁটে যেতে পারবেন এই রাস্তা দিয়ে। এমনকি চোখ বন্ধ করেও, পা মেপে মেপেও উনি বাড়িতে হেঁটে যেতে পারবেন, এতটা চেনা পথ এটা ওনার। উনি যখন বসেছেন, হঠাৎ করে উনি দেখেন যে ওনার থেকে 10-12 হাত দূরে কে যেন ঠিক ওনার ভঙ্গিমায় বসলো। মনে হলো তারও প্রকৃতির ডাকে সাড়া দেবার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। উনি চিন্তা করলেন ওনার কোনো বন্ধু বান্ধবী হয়তো বা হবে, কারণ ওই দিকে যখন তাদেরকে ছেড়ে রেখে চলে আসছেন ওই বন্ধু বান্ধবদের, তখন হয়তোবা তাদেরও প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। তারাও চিন্তা করেছে যে রায়হান তো ওইদিকেই গেছে, আমি ওইদিকে চাই। উনি এই চিন্তাই করেছেন। উনি এটাও ভাবলেন যে আসলে এটা কে আমার বন্ধু আসলো, জিজ্ঞেস করি। তখন রায়হান ভাই বলছে যে এই কে রে ওখানে? কোনো উত্তর আসে না। বন্ধু হলে তো উত্তর দেবে, বন্ধু বান্ধব উত্তর দেবে না, কিন্তু না, উত্তর দিচ্ছে না। আবার জিজ্ঞেস করছেন এই কে রে ওখানে? এবার কোনো উত্তর নেই। তখন
উনি চিন্তা করলেন যে এই বন্ধুটা আমাকে মনে হয় ভয় দেখানোর জন্য মজা করছে, কথা বলছে না। উনি যেখানে বসেছিলেন হাতের পাশেই একটু ভেজা ঢিল ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে, ওখানে শুকনা থাকলো, হালকা পানি তো পড়েছেই হালকা পাতলা, তো একটু ভেজা ঢিল ছিল। ওই ঢিল দিয়ে ওই দিকে ছুঁড়ে মেরেছেন উনি। এরপর উনি চিন্তা করেছেন যে ঢিল তো লাগলোই, উনি খেয়াল করেন ঢিলটা লেগেছে তার গায়ে। এরপর আর একটা ঢিল যখন ছুড়বেন ততক্ষণে উনি আবার উঠে দাঁড়িয়েছেন, মানে ওনার কাজ শেষ, উঠে দাঁড়িয়েছেন। তখন উনি দেখলেন যে সামনে কেউ নাই। উনি যখন এটা দেখলেন চিন্তা করলেন কি ব্যাপার, কোথায় গেল। উনি ভাবলেন যে নিশ্চয়ই তার এই বন্ধুটা তার সাথে মশকরা করেছে, দুষ্টামি করেছে, এখন অন্য সাইডে লুকিয়ে রয়েছে। তো উনি আর সাত পাঁচ না ভেবে দ্রুত ওখান থেকে সরে গিয়েছেন। সরে যাওয়ার পরে উনি দেখেন যে ওনার বন্ধুদেরকে উনি যেখানে রেখে এসেছিলেন এই তো অল্প সময় আগে, সেখানে কেউ নাই। তার মানে হচ্ছে যে বন্ধুদের কাছ থেকে উনি যখন বিদায় নিয়েছেন, বন্ধুরা তো তারা তাদের মতো করে চলে গেছে, কারণ উনি তো বিদায় নিয়েই আসছেন ওখানে, বন্ধুরা চলে গেছে তাদের মতো করে। উনি চিন্তা করলেন যে যদি তার কোনো বন্ধু এখানে বসতোই বা বিরক্তই করতো তাহলে তো এখন চলে আসার কথা। তারপরও চিন্তা করলেন বন্ধু হয়তো পেছন থেকে এসে ওনাকে হয়তোবা চমকে দেবে। উনি কিছুক্ষণ দাঁড়ালেন, চারদিকে তাকালেন, কাউকে দেখতে পেলেন না। তখন ওনার মনের মধ্যে একটু ভয় কাজ করা শুরু করলো। উনি দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যেই প্রাইমারি স্কুলের কথা আমরা শুরুতে বলেছি, ওই প্রাইমারি স্কুলের কাছাকাছি যখন এসেছেন তখন হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু করে, এবং গুড়ি গুড়ি বৃষ্টি না, বেশ বড় বড় ফোঁটাওয়ালা বৃষ্টি শুরু হয়েছে। আকাশ কিন্তু ততক্ষণে মেঘে ঢেকে গেছে, চাঁদও ঢাকা পড়েছে। উনি চিন্তা করলেন যে এই বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, কারণ হরহামেশাই চাঁদ উঠছে আবার মেঘে ঢেকে যাচ্ছে, একটু পরেই আবার বৃষ্টি থেমে যাবে। উনি চিন্তা করলেন যে ভিজে আর বাসায় গিয়ে কি করব, এর থেকে স্কুলের বারান্দায় কিছুক্ষণ দাঁড়াই, এটাই ভালো হবে। 2-4 মিনিট পরেই তো বৃষ্টি কমে যাবে বা থেমে যাবে। এমনটাই হচ্ছে আর কি, ওই দিনে যেরকম বৃষ্টি হচ্ছিল এভাবেই হচ্ছিল। উনি ওই স্কুলের বারান্দায় উঠে দাঁড়িয়েছেন, আর তখন ঘটে আর এক ভয়াবহ ঘটনা। হঠাৎ করে স্কুলের ক্লাসরুমের ভেতর থেকে এক ধরনের বিশ্রী কান্নার শব্দ আসে। স্কুলে যে ক্লাসরুমগুলো থাকে আমরা কিন্তু দেখি যে জানালা অনেক সময় খোলা থাকে আর কি, আর ওই জানালাটা ছিল স্টিলের জানালা। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এইখানে কান্নাকাটি কে করছে, কেউ কি আবার ক্লাসরুমের মধ্যে আটকে গেছে কিনা, নাকি কোনো সমস্যা, কোনো বাচ্চা কাচ্চা এখানে সে আটকে গেছে বৃষ্টির কারণে বের হতে পারছে না। উনি এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করছেন। এখন ওই সময় তো অন্ধকার, ক্লাসরুমে কে আছে উনি বুঝবেন কিভাবে। তো ওনার কাছে কিন্তু ম্যাচ ছিল। এই ম্যাচটা উনি একটা কাঠিতে ঘষা দিয়ে ওই কাঠিটা যখন ধরিয়েছেন আগুন জ্বলে উঠেছে। ওই হালকা আলোটা হাতে নিয়েই উনি যখন ওই জানালার কাছে গিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন যে ওই ক্লাসরুমের মধ্যে বাদুড়ের মতো উল্টো ভাবে ঝুলে আছে একটা অবয়ব। তবে এই অবয়বটা মনে হচ্ছে ধোঁয়ার তৈরি। ধোঁয়া যেভাবে চারদিকে ছড়িয়ে যায় এইরকম মনে হচ্ছে এটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। এটার পা মনে হচ্ছে উপরের দিকে, মানে ছাদের দিকে, মাথা নিচের দিকে। এটা দুটো চোখও রয়েছে, তবে সে চোখ দুটো যে জল জল করছে বিষয়টা এরকম না। মনে হচ্ছে চোখের দুটো জায়গায় বড় বড় দুটো কালো গর্ত রয়েছে। এটার যে বডির শেপ এটা ধোয়ার মতো, তো একদম মানে হাত পা কেমন এটা ওরকম বোঝা যাচ্ছে না, তবে এটা একটা অবয়ব, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর ওই সময় হয় কি, ওই অবয়বটা বিশ্রী রকমের একটা হাসি দেয়। হাসি যখন দেয় তখন মুখটা যখন প্রসারিত হয় তখন দেখা যাচ্ছে মুখের ভেতরে মনে হচ্ছে অন্ধকার, কালো অন্ধকার। আর ওই সময় হঠাৎ করে হয় কি, ওই অবয়বের চতুর্দিকে আগুনের কুণ্ডলীর মতো একটা বলয় সৃষ্টি হয়, আর ওই জিনিসটা অদৃশ্য হয়ে যায়। এদিকে এই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ওনার হাতের
যে কাঠিটা ছিল, যেটাতে আগুন জ্বলছিল, ওটাও তো নিভে গেছে। এটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হয়েছে। উনি ওখান থেকে এখন দৌড় যে দেবেন, শরীরে শক্তিও পাচ্ছেন না, এতটা ভয় পেয়েছেন। ওখান থেকে আরো 5-6 মিনিটের পথ ছিল ওনার বাড়ির। কি আর করা, একটা পর্যায়ে শরীরে শক্তি সঞ্চয় করে আল্লাহর নামে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। পথ তো ভেজা ছিল, তবে উনি আছাড় খেয়ে পড়ে যান নাই। বাড়ি পর্যন্ত পৌঁছাতে আর কোনো সমস্যা হয়নি। বাড়ির উঠোনে গিয়েই উনি ওনার মাকে জোরে একটা ডাক দিয়ে অজ্ঞান হয়ে যান। যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি বিছানায় পড়ে আছেন, ওনার মা ওনার পাশে বসা। তো ওনার মা জিজ্ঞেস করেন কি হয়েছিল, উনি রাতের সব ঘটনা খুলে বলেন। ওনার মা কিন্তু বিষয়টা গুরুত্ব দিয়েই বিবেচনা করেছিলেন যে বিষয়টা স্বাভাবিক না। কি কারণে স্বাভাবিক না, অনেক সময় বলা যায় রাতের বেলা কি থেকে কি দেখেছি সেটা এরকম কিছু বলেন নাই। উনি বিষয়টা খুবই ভালোভাবে আমলে নিয়েছেন। উনি বিষয়টা জানার সাথে সাথে স্থানীয় একজন হুজুরকে ডেকে নিয়ে আসেন। উনি টুকটাক ঝাড়ফুঁক করতেন। তো উনি আসার পর ঝাড়ফুঁক করে দেন এবং হুজুর বলেন যেন এই রায়হান ভাই রাত বিরাতে আর বের না হন। অল্প কয়েকদিনের মধ্যে উনি একদম স্বাভাবিক হয়ে যান, আর কোনো সমস্যা নাই। সবাই চিন্তা করেছিলেন যে এই চলার পথে একটু সমস্যা হয়েছে আর কি, ও ঠিক হয়ে গেছে। এরকম তো অনেকেই ভয় টয় পায় আর কি। উনি যখন একদম পুরোপুরি স্বাভাবিক হয়ে গেছেন, মানে আর কোনো সমস্যা নেই, একদম পুরোপুরি ফিট, একসময় উনি চিন্তা করেন যে রাতের বেলা মাছ ধরতে যাবেন। বর্ষাকাল তো, চারদিকে মাছ ভালোই পাওয়া যাচ্ছিল। দাদির কাছে বলে উনি মাছ ধরার জন্য রাতের বেলা বাড়ি থেকে বের হয়েছেন। তবে ওনার মাকে উনি বলেন নাই। তবে দাদি না করেছিলেন যে কয়েকদিন আগেই কেমন একটা ঘটনা ঘটলো, আবার রাতের বেলা মাছ ধরতে যাবি, দরকার নেই। তো উনি বলেন যে আরে না, হাতে তো বড় একটা টর্চ লাইট আছেই, আর আমি তো বেশি দূরে যাব না, কাছাকাছি থাকবো, সমস্যা নেই ইনশাল্লাহ। একথা বলে উনি বাড়ি থেকে বের হয়ে গেছেন। মাছ ধরার কিছু সরঞ্জামাদি নিয়ে উনি বের হয়েছেন। তো বাড়ি থেকে কিছু দূর গেলে একটা বট গাছ পড়ে। ওই বট গাছের আশেপাশে বেশ কিছু জলাশয় রয়েছে, ওখানে উনি মাছ ধরা শুরু করেছেন। তো মাছ কেবল ধরা শুরু করেছেন, হঠাৎ করে ওনার নাকে মাছ পচে গেলে যে দুর্গন্ধ হয়, এরকম দুর্গন্ধ আসে। গন্ধটা এতটাই তীব্র যে ওনার বমি চলে আসবে এমন একটা অবস্থা। এরপর ওনার কাছে মনে হলো কেউ শব্দ করে কিছু খাচ্ছে। শব্দটা যেন ওই বট গাছের পেছন থেকে আসছে। উনি সাহস করে দেখতে চাইলেন যে ওনার মতো কেউ মাছ ধরতে এসেছে কিনা। অনেক সময় মাছ ধরতে আসার সময় কেউ কিছু শুকনো খাবার নিয়ে আসে, চিড়া, মুড়ি, গুড়। অনেকক্ষণ ধরে মাছ ধরে ক্ষুধা লাগে, খায়, এরপরে আবার মাছ ধরার জন্য চলে যায়। আবার হয় কি যে কিছু মাছ, যেই মাছগুলো কেউ নিয়ে যাবে না, এমন কিছু মাছ থাকে যে মাছগুলো ধরা পড়েছে, কিন্তু এই মাছগুলো আসলে ভাবে বিক্রি হয় না, মানুষ পছন্দ করে না, এই মাছগুলো ফেলে দিয়ে চলে যায়। আবার দেখা যাচ্ছে যে মাছের সাথে ছোটখাটো সাপও ধরা পড়ে, ব্যাঙ ধরা পড়ে, শামুক ধরা পড়ে। এগুলো যখন ফেলে দিয়ে যায়, এগুলো পচেও কিন্তু দুর্গন্ধ হয়। এরকম হতে পারে বট গাছের নিচে অনেকেই কিন্তু মাছ বাছাই করে, আলাদা আলাদা করে। কারণ যখন দেশি মাছ একসাথে ধরে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ অনেক সময় একসাথে ধরা পড়ে, এগুলো আবার বাছাই করে, কই মাছ আলাদা করে, অন্যান্য মাছগুলো আলাদা করে, এভাবে কিন্তু বাছাই করে। তখন কিন্তু এই ধরনের এক্সট্রা জিনিস ফেলে দেয়। অনেক সময় কুচিয়া ধরা পড়ে, এগুলো অনেকেই খায় না, মুসলিমরা এটা অনেকেই খায় না, যার কারণে এটা ওখানে ফেলে দিয়ে যায়। এগুলো পচে কিন্তু দুর্গন্ধ হতে পারে। উনি এরকমটাই মনে করেছিলেন যে ওই জায়গা থেকে হয়তোবা দুর্গন্ধ আসছে, আর কোন লোক হয়তোবা ওখানে বসে কিছু খাচ্ছে। তো উনি কথা বলার জন্য ওই দিকটাতে এগিয়ে গিয়েছেন। হাতে তো টর্চ লাইট ছিলই, তো টর্চ লাইট জ্বালাতে জ্বালাতে উনি এগিয়ে গেছেন। যখনই ওই দিকটাতে এগিয়েছেন এবং বট গাছের ওই সাইডে এসে টর্চ লাইটের আলোটা ধরেছেন, তখন উনি খুবই ভয় পেয়ে যান। উনি দেখেন আরে এটা তো সেই জিনিসটা যেটাকে উনি স্কুলের রুমের ভিতরে ঝুলে থাকতে দেখেছিলেন, হুবহু ওইটাই। চোখ দুটো গর্তের মতো, অন্ধকার, তার দাঁত টাত কিছু বোঝা যাচ্ছে না, মুখের ওই জায়গাটাও মনে হচ্ছে অন্ধকার, আর বডিটা ধোয়ার মতো, কালো ধোয়ার মতো, একটা গুমোট অন্ধকারের মতো হঠাৎ করে দেখলে মনে হবে। আলো ফেলার পরও ওই জিনিসটাকে ওভাবেই দেখা যাচ্ছে, একটা কালো ধোয়ার মতো ওইরকম একটা শেপ, আর ওই জিনিসটা কিছু একটা খাচ্ছে। যখনই আলোটা পড়েছে, আলো পড়ার সাথে সাথে ওই জিনিসটা গোংরানির মতো একটা শব্দ করে পানিতে
লাফ দিল। তবে পানিতে যে লাফ দিল, পানিতে লাফ দেওয়ার পর শব্দ হলো কিন্তু পানি নড়ল না বলে ওনার কাছে মনে হলো। এরপর সবকিছু শুনশান নীরব হয়ে গেল। উনি আর মাছ ধরার সাহস করেন নাই, দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার সময় আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। তবে এই ঘটনাটা উনি কাউকে বলেন নাই, যেহেতু ওনার মাকে না বলে উনি বেরিয়েছেন, ওনার দাদিও নিষেধ করেছিল না যেতে, তারপর উনি গিয়েছেন। এখন যদি এই বিষয়টা বলেন তাহলে তো অনেক রাগারাগি শুনতে হবে, এজন্য উনি বলেন নাই। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান, কারণ রাত তখন খুব বেশি বাজে নাই, ম্যাক্সিমাম 10টা সাড়ে 10টা এরকম বেজেছিল আর কি। যখন উনি ঘুমিয়ে গেছেন, স্বপ্নের মধ্যে দেখেন একটা বৃদ্ধ অবয়ব, চেহারাটা ওরকম ভয়ঙ্কর না, ওই অবয়বটা রায়হান ভাইকে স্বপ্নের মধ্যে বলছে, এই নিয়ে তুই আমাকে 2 বার বিরক্ত করেছিস। ওই শিমুল গাছের নিচে তুই অপবিত্র করেছিস, আমাকে ঢিল দিয়েছিস, আবার আজকে খাবার সময় আমার বিরক্ত তুই করছিস, তোকে তো আমি ক্ষতি করবই। এই কথা যখন বলেছে, এরপর ওনার ঘুম ভেঙে যায়। তবে স্বপ্নের এই বিষয়টা উনি বাসার কাউকে বলেন নাই। কয়েকদিন এভাবেই কেটে যায়। কয়েকদিন পর আবারও ওনার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাজারে গিয়েছেন। আড্ডা দেওয়া শেষ, তবে রাত তখন প্রায় 12টার কাছাকাছি বাজে। ওদিকে যেই বন্ধুরা এসেছে, যাদের বাড়ি ওনার বাড়ির কাছাকাছি ছিল, তারা আবার ওই বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে আগে আগে বাড়িতে চলে গিয়েছিল। আরো কিছু বন্ধুরা ছিল যাদের বাড়ি অন্য এলাকাতে, তারা তো অন্য এলাকায় চলে যাবে। এখন ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো, মানে উনি যে কারোর সাথে যাবেন এমন কোনো বন্ধু বান্ধব ওই সময় নাই কাছে। কেয়ার করা বন্ধুদের সাথে বিদায় নিয়ে উনি একাই চলতে শুরু করলেন। চিন্তা করেন, বন্ধুদের সাথে এসব ভূত প্রেতের কথা বললে তারা হাসি তামাশা করবে, বিভিন্ন সময় গল্প গুজবের মধ্যে এটা নিয়ে টিটকারি করবে, এই কারণে উনি এই বিষয়টা আলোচনা করেন নাই। তো বাজার থেকে বাড়ির দিকে যাওয়ার সময় প্রথমে গ্রামের যে কবরস্থানটা পড়ে, সেই কবরস্থানটা উনি পার হলেন। তখন উনি দেখেন যে ওনার সামনে দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। লোকটা কিছুটা বেটে আকৃতির। ওনাদের গ্রামে একজন এরকম শর্ট টাইপের লোক আছে, বেটে টাইপের লোক আছে, যার নাম ছিল মতিউর। তো মতিউর কাকা বলেই তাকে ডাকতেন। তো উনি পেছন থেকে বলছেন, ও মতিউর কাকা, ও মতিউর কাকা, দাঁড়ান দাঁড়ান, একসাথে যাই। উনি যখন একটু মতিউর কাকা বলতে বলতে সামনের দিকে এগিয়ে গেছেন, উনি যে কখন একটা ঘোরের মধ্যে চলে গেছেন উনি কিছু বলতে পারেন না। ওই লোকটার পিছনে যেতে যেতে হঠাৎ করে উনি আবিষ্কার করেন যে উনি শিমুল তুলার গাছের নিচে দাঁড়ানো। আর এইটুক সময়ের মধ্যে কিন্তু ওই মতিউর কাকা মনে করে যার পেছন পেছন আসছেন, এই লোকটা কিন্তু একবারের জন্য পেছন দিকে তাকায় নাই। যখন ওই শিমুল তুলা গাছের নিচে রায়হান ভাই আসছেন, তখন ওই লোকটা রায়হান ভাইয়ের দিকে ঘুরে তাকায় আর ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ে আর বলতে থাকে, আজকে কিভাবে পালাবি আমার হাত থেকে, এই বলেই রায়হান ভাইয়ের দিকে এগিয়ে আসতে থাকে। আর যতই এগিয়ে আসছে তার শরীরটা আস্তে আস্তে বড় হতে থাকে। উনি তখন নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিলেন, এক চুল নড়ার ক্ষমতা ওনার ছিল না, শুধু এই দৃশ্য দেখা ছাড়া। ওনার শুধু এতটুকুই মনে আছে, ওই জিনিসটা তার শরীরটা চেপে ধরে আর মাটিতে সজোরে একটা আছাড় মারে। উনি প্রচন্ড ব্যথা পান। এরপরে ওনার আর কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি বাড়িতে শুয়ে আছেন বিছানাতে, পাশে ওনার মা বসা, ওনার প্রতিবেশীরাও ছিলেন। ওনার মাকে জিজ্ঞেস করেন যে উনি এখানে কিভাবে আসলেন। তখন ওনার মা বলেন যে গ্রামের একজন লোক বাজারে কাজকর্ম শেষ করে ওই পথ দিয়ে আসার সময় কোন একটা শব্দ হচ্ছিল। ওই শব্দ শুনে ওই দিকটাতে উনি এগিয়ে গিয়েছেন। এগিয়ে গিয়ে দেখেন যে কালো ছায়ার মতো কোন একটা জিনিস একটা মানুষকে আক্রমণ করে আঘাত করছে। এই অবস্থা দেখে উনি বুঝতে পারেন যে এটা নিশ্চয়ই খারাপ কিছু। আর ওই সময়ে তিনি তো এটার মোকাবেলা করতে পারবেন না। উনি কাল বিলম্ব না করে ওইখানে দাঁড়িয়েই ওনার যতটুকু ভয়েস ছিল সেই শব্দ দিয়ে উনি জোরে আজান দেয়া শুরু করেন। যখনই আজান দেয়া শুরু করেছেন উনি দেখছেন যে ওই অবয়বটা রায়হান ভাইকে ছেড়ে দিয়ে গাছ বেয়ে বেয়ে গাছের উপরে উঠে গেল। তখন উনি এগিয়ে গিয়ে দেখেন যে এটা রায়হান ভাই। রায়হান ভাইকে দেখে উনি চিনেছেন,
বাজারে তো রায়হান ভাই সবসময় যেতেন, আড্ডা দিতেন। আর ওই লোককেও রায়হান ভাই চিনতেন। ওই লোকটা রায়হান ভাইকে কাঁধের উপর তুলে নিয়ে বাড়িতে দিয়ে যান, আর বাড়িতে বলেন যে উনি এই জিনিসটা দেখেছেন। বাড়ির লোকজন বুঝতে পারে যে বিষয়টা আর স্বাভাবিক পর্যায়ে নাই, স্বাভাবিক কোনো ভৌতিক ঘটনার পর্যায়টা নাই, এইটা আরো বড় ধরনের বিপদ সামনে সৃষ্টি করবে। বাড়ি থেকে ভালো একজন হুজুর খুঁজতে থাকেন। এদিকে রায়হান ভাইয়ের বাড়ি থেকে বের হওয়া কিন্তু একদম বন্ধ করে দেন বাড়ির সদস্যরা। উনিও বের হচ্ছিলেন না, কারণ সমস্যা তো হতেই পারে। এই ঘটনার দুদিন পর স্বপ্নে একটা অবয়ব দেখেন। এই অবয়বটা কোনো বৃদ্ধ অবয়ব ছিল না, তার চেহারাও ভালো করে বুঝতে পারছিলেন না। তবে সেই অবয়বটা তাকে বলছে যে এইবার তো বেঁচে গেলি, বাঁচার কথা ছিল না তোর, তবে সামনে যখন ধরবো না তখন আর বাঁচবি না। জাস্ট এতটুকু দেখেছিলেন। এরপরে ঘুম ভেঙে যায়। তার 2-3 দিন পর রাতের বেলা ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। ওনাদের ঘর থেকে ওয়াশরুমটা একটু দূরে ছিল। তো উনি যখন ওয়াশরুমে গিয়েছেন, ঠিকঠাক মতোই গিয়েছেন, উনি যখন ফিরছিলেন ঘরে, তখন ওনার উঠানের পাশে একটা আম গাছ রয়েছে। ওই আম গাছের একটা ডালের দিকে ওনার চোখ যায়। উনি দেখেন সেখানে একটা কালো ধোয়ার কুণ্ডুলি বসে আছে। উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছিলেন, ওনার হাতে কিন্তু হারিকেন ছিল। হারিকেনের আলোতেই বোঝা যাচ্ছিল যে ডালের উপর একটা কালো ধোয়ার কুণ্ডুলি বসে আছে। যখনই এইদিকে উনি তাকিয়েছেন, সাথে সাথে ভয়ঙ্কর কণ্ঠে ওই অবয়বটা বলে ওঠে, কিরে, এইভাবে আর কতদিন থাকবি? এইভাবে তার বেশি দিন থাকতে পারবি না রে, আমি তো তোকে ধরবই। উনি দ্রুত এক দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েন। সারা রাতে আর কোনো সমস্যা হয়নি। সকালবেলা ওনার মাকে যখন এই বিষয়টা বলেন, তখন ওনার মাও চিন্তায় পড়ে যান যে এইভাবে সারাক্ষণ তার ছেলের পিছনে লেগেই রয়েছে। তা না হলে এই ওয়াশরুমে গেল, ফেরার সময় আম গাছের ডালে বসে এরকম হুমকি দিল, তার মানে হচ্ছে তার ছেলে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবার থেকে আলো ভালো করে খোঁজ খবর শুরু করে হয় হুজুরের জন্য। একজন হুজুর পাওয়া যায়, উনি এসে ঝাড়ফুঁক করেন, আর উনি বলেন যে আমি 2-3 দিন সময় নিব, একটু খোঁজ খবর নেই ঘটনাটা কি হয়েছে, তারপরে আমি আবার আসবো ইনশাল্লাহ। এই বলে হুজুর চলে যান। ওই রাত্রে রায়হান ভাই স্বপ্নে দেখছেন যে একটা অবয়ব আসছে। এই অবয়বটা কিন্তু তার যেই শেপে এই রায়হান ভাই দেখেছিলেন এরকম ধোয়ার মতো অবয়ব, ওই অবয়বে এবার আসছে। তার কোলে কিছু একটা, তবে শুরুতে বোঝা যাচ্ছে না। ওই অবয়বটা তাকে বলছে যে, কিরি, খুব তো হুজুরের কাছে গেলি না, আমার খোঁজ খবর নেয়ার জন্য ওই হুজুর একটা জিনিস পাঠাইছে। কি পাঠাইছে দেখবি, এই দেখ। এই বলে ওই অবয়বটা একটা জিনিস সামনের দিকে তুলে ধরে। রায়হান ভাই স্বপ্নের মধ্যে দেখতে পান এটা খুব সুন্দর একটা বিড়াল, সাইজে একটু বড় একটা বিড়াল। রায়হান ভাইয়ের সামনেই এক হ্যাঁচকা টানে বিড়ালের ধর থেকে মাথাটা আলাদা করে ফেলে। বিড়ালটা ছটফট করতে থাকে, মাথা একদিক, বডি আর একদিক। বিড়ালটা মারা যায়। তখন ওই অবয়বটা রায়হান ভাইকে বলছে, তোর ওই হুজুর যেটাকে পাঠাইছিল আমার কাছে আমার খবর নেয়ার জন্য, ওইটার পরিণতি কি করলাম দেখলি? এই জিনিসটা দেখার সাথে সাথে রায়হান ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি ঘুম থেকে উঠে দেখেন সারা শরীর থরথর করে কাঁপছে, ঘেমে একদম একাকার হয়ে গেছেন। ওই রাত্রে আর ওনার ঘুমই হয় নাই। সকাল হলে ওনার আম্মুকে সব কথা খুলে বলেন। ওনার আম্মু হুজুরের আসার অপেক্ষা না থেকে ওই হুজুরের বাড়িতে চলে যান। হুজুরের বাড়িতে যাওয়ার পর হুজুরের সাথে যখন দেখা হয়, তখন হুজুর বলছেন যে আমি তো আপনাদের বাড়িতে যেতাম, তো আপনি চলে আসছেন, বলেন তো কোনো সমস্যা হয়েছে, ভয়ঙ্কর কিছু হয়েছে কিনা? তখন উনি বলেন যে এই যে গত রাত্রে আমার ছেলে এই স্বপ্ন দেখছে। তখন হুজুর খুব চিন্তায় পড়ে যান। উনি বলেন যে হ্যাঁ, গত রাত্রে তো আমার এক আল্লাহওয়ালা মুখবির জিনকে খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সে তো আর ফেরত আসে নাই। যতটুকু বুঝতে পারছি
আমার এই মুখবির বন্ধু জিনকে ওই শয়তানি শক্তি শহীদ করে দিয়েছে। হুজুর বলেন যে এর প্রতিশোধ নিতেই হবে। নিরপরাধ আল্লাহওয়ালা একজন জিনকে এভাবে মেরে ফেললো, সে তো তার কোনো ক্ষতি করতে যায়নি। চলুন আপনার বাড়িতে যাব। হুজুর বাড়িতে আসেন, কিছু ঝাড়ফুঁক করে দেন। হুজুর বলেন যে যে ঘটনা ঘটেছে তাতে বোঝা যাচ্ছে যে এই কাজটা এই মুহূর্তে আমি ধরতে পারবো না, তবে এই কাজটা আমি ছেড়েও দিচ্ছি না। আমার আর এক বন্ধু হুজুর রয়েছে, সে এই কাজে বেশ পারদর্শী, আমি তাকে নিয়ে আসব। এই বলে হুজুর চলে যান। তবে হুজুর বলে যান যে রাতের বেলা রায়হান ভাই যেন বাসার থেকে বাইরে বের না হন, যে কয়েকদিনের মধ্যে ওনারা না আসেন এই সমস্যার সমাধান না হয়। হুজুর একদিন পর চলে আসেন আরেকজন হুজুরকে নিয়ে, পরিচয় করে দিয়ে যান। পরিচয় করে দিয়ে সেই হুজুর চলে যান। হুজুর বলেন যে মাগরিবের নামাজের পর উনি কাজ শুরু করবেন। মাগরিবের নামাজ শেষ করে একটা ঘরে হুজুর বসেন রায়হান ভাইকে নিয়ে। ওনার বাবা ছিলেন তখন সাথে। হুজুর রুকিয়া শুরু করেন। এক পর্যায়ে রায়হান ভাই ফিল করেন যে উনি মনে হচ্ছে যে ঘুমিয়ে যাচ্ছে। রাজ্যের সব ঘুম ওনার চোখে এসে ভর করেছে। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন পরিবারের সদস্যদের কাছ থেকে শুনতে পান যে ওনার যখন ঘুম আসছিল তখন হচ্ছে উনি জিন দ্বারা পজেসড হচ্ছিলেন। ওই জিনটাকে হাজির করার চেষ্টা করা হচ্ছিল, জিনটাও হাজির হয়ে যায় ওনার উপর। তখন ওনার কোনো সেন্স ছিল না। তখন ওই হুজুর জিজ্ঞেস করে যে এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস, আর কেন ওই মুখবির জিনটাকে তুই হত্যা করলি। তখন নাকি এই রায়হান ভাইয়ের ভেতরে থাকা জিনটা, যে রায়হান ভাইয়ের বডির মধ্যে ছিল, তো রায়হান ভাইয়ের পাশেই একটা কাঠের কলমদানি ছিল। কোনো কথাবার্তা না বলেই নাকি ওই কলমদানি ওই হুজুরের দিকে ছুঁড়ে মারে, যেটা হুজুরের কপালে লাগে। কপালে লেগে হুজুরের মাথা ফেটে যায় বা কপাল ফেটে যায়। হুজুর তখন বলেন যে যা, আজকের মতো তোর সাথে কথাবার্তা বলা বন্ধ, তোর সাথে আর কোনো কথা হবে না। তো এরপরে নাকি হুজুর রুকিয়া শেষ করেন। এরপর ওই জিনটা ওখান থেকে চলে যায়। যাওয়ার আগে নাকি ওই জিনটা বলেছিল এই ছেলেকে তো আমি নেবই, ও আমাকে খুব বিরক্ত করছে। এরকম বলে যায় আর কি। হুজুর তখন নাকি বলেছিলেন যে তোর সাথে তো কথা বলার জন্য আসছিলাম, তুই তো আমাকে আঘাত করলি। তার আগে আর একটা জিনকেও হত্যা করছিস, যে শুধু খবর নেওয়ার জন্য গেছিল। ঠিক আছে, বিষয়গুলো আমার মনে থাকবে। হুজুর চলে গিয়েছিলেন, সময় নিয়েছিলেন যে আর 1-2 দিন পরে উনি আসবেন। উনি আসেন। উনি আসার পর সেম ওয়েতে সন্ধ্যার পর একটা ঘরে ওনারা বসেন। রায়হান ভাইয়ের সাথে শুধু ওনার বাবা ছিল। একই প্রক্রিয়াতে যখন কাজ শুরু হয়, রায়হান ভাইয়ের মনে হলো যে রাজ্যের ঘুম ওনার চোখে নেমে আসছে। তারপর ওনার কিছু মনে নাই। ওনার যখন সেন্স আসে তখন সকালবেলা দেখলেন যে পরিবারের সদস্যরা বেশ হাসি খুশি। জানতে পারলেন সমস্যার সমাধান হয়ে গেছে। কিভাবে হয়েছে সেটা উনি জানতে পারলেন। সেটা হচ্ছে যে ওনার যখন খুব ঘুম আসছিল, তার মানে হচ্ছে ওই জিনটা তার উপর হাজির হচ্ছে। এরপর তো ওনার কিছু মনে নাই। জিনটা যখন হাজির হয় তখন হুজুর বলেন যে এই ছেলেকে ছাড়বি কি ছাড়বি না, এইসব বিষয়ে কথা বলার জন্য আজকে তোকে হাজির করি নাই। তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বল, কোনো শেষ ইচ্ছা আছে? তখন ওই জিনটা বলে শেষ ইচ্ছা মানে এই ছেলেটাকে তো আমি মারবই, তোরেও দেখে নিব। তখন ওই হুজুর বলে সেই সুযোগ আর তুই পাবি না, কারণ ওই দিন আমি একা আসছিলাম, আজকে তো আমি একা না রে। এই বলেই নাকি হুজুর বলেন যে জনাব এটাকে ধরেন তো। যখনই হুজুর এটা বলছে তখন রায়হান ভাইয়ের চোখে মুখে ভয়ঙ্কর একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ যখন হঠাৎ করে ভয় পেয়ে যায় তখন তার চেহারা কেমন হয়, মনে হচ্ছে রায়হান ভাইয়ের শরীরের ভেতরে থাকা ওই জিনটা এমন ভয়ঙ্কর কিছু দেখেছে, ও ছটফট শুরু করে দিয়েছে, এত ভয় পাচ্ছে, মানে জিন হয়ে অন্য জিনকে দেখে এরকম ভয় পেয়েছে।
তখন সে বলছে, আমি ছেড়ে দেবো, এটা ছেড়ে চলে যাব, আমি আর এর কাছে থাকবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন হুজুর বলছে যে না, তার হবে না। বলছিলাম না তোর কোনো শেষ ইচ্ছা থাকলে বল, তুই তো বলিস নাই, তোর তো আর কোনো ছাড়াছাড়ি নাই রে, তুই সম্পূর্ণ নিরীহ একজন আল্লাহওয়ালা মুখবির জিনকে হত্যা করেছিস, এটার তো কেসাস হতে হবে, অর্থাৎ এর বিচার হতে হবে, হত্যার বদলে হত্যা, তোর তো কোনো ছাড়াছাড়ি নেই। তখন নাকি ওই জিনটা খুব আর্তনাদ করছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি কখনো এখানে আসবো না, এই এলাকাতেই থাকবো না। এরপর নাকি রায়হান ভাই সেন্সলেস হয়ে যান। হুজুর বলেছিলেন যে এই জিনটাকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয়েছে এবং এর খুব কঠিন বিচার হবে। আর যারা নিয়ে গেছে এরা অত্যন্ত শক্তিশালী, এদেরকে দেখা মাত্রই এই ধরনের তথাকথিত শক্তিশালী জিনেরাও তারা প্রচন্ড রকমের আতঙ্কিত হয়ে যায়। প্রথমত এই ধরনের জিনদের এক ধরনের খুব স্ট্রং আধ্যাত্মিক শক্তি রয়েছে, যার কারণে দুষ্ট জিনেরা এদেরকে দেখলে আতঙ্কিত হয়ে পড়ে। আর তাদের শারীরিক শক্তি, শারীরিক গঠনও বেশ আতঙ্কিত হওয়ার মতোই। ওই জিনটাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওই জিনটাকে কি করা হয়েছিল এটা পরবর্তীতে জানা যায় নাই, তবে এরপর থেকে রায়হান ভাইয়ের সাথে আর কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তবে রায়হান ভাইকে ভালোভাবে চলার জন্য বেশ কিছু আমল শিখিয়ে দিয়ে গেছেন। এরপর থেকে রায়হান ভাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। ওনার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যায় ঘটনার পর থেকে, যেটা উনি এখনো অব্যাহত রেখেছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ে শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় যেটা হাদিসেও রয়েছে, আমরা বিভিন্ন সময় সেটা বলেছিও, যে ছায়াদার ফলদার গাছের নিচে আমরা যেন নোংরা না করি।